এতক্ষণ জানাচ্ছিলাম মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। দুর্ঘটনা রোধে লেন ভিত্তিক গতি আলাদা না করে একই সড়কে বিভিন্ন যানবাহনকে ভিন্ন গতিতে চলতে বলায় এর ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। কোন সড়কে 4 ধরনের গতিসীমা নির্ধারণ করা হয়েছে, এতে দুর্ঘটনা না কমে বরং বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। দ্রুত যাতায়াতের জন্য নির্মিত হাজার কোটি টাকার এক্সপ্রেসওয়েতে যানবাহনগুলোকে স্বল্প গতিতে চলতে বলায় এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শরীয়ত খান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর 300 ফিট মহাসড়ক, 12 লেনের প্রশস্ত আধুনিক সড়ক পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন বাইকার ও বিভিন্ন যানবাহনের চালকরা। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। সড়কে শৃঙ্খলা ফেরাতে যানবাহনের গতিসীমা নির্ধারণ করে দেয় সরকার। যানবাহন ভেদে সিটি কর্পোরেশন এলাকায় সর্বোচ্চ 40 ও মহাসড়কে সর্বোচ্চ গতি 80 কিলোমিটার। রাজধানীতে মোটরসাইকেলের সর্বোচ্চ গতি 30 কিলোমিটার বেঁধে দিলেও তাদের জন্য আলাদা লেন রাখা হয়নি। এই নগরেই বাসের গতিসীমা 40 কিলোমিটার। ফলে একই লেনে ভিন্ন গতিসীমার যানবাহন কি করে চলবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। গাড়ি প্রাইভেট চলে যাচ্ছে, 50-60 টানতেছে, তখন কি আমি 30 নিয়ে বসে থাকবো? তখন পিছন দিয়ে আমার আরেকজন মেরে দিবে। 30-এ যাচ্ছি, উনি 40 যাচ্ছে, আমাকে ধাক্কা দেয়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পরিস্থিতি আরো ভয়াবহ। এখানে দুটি লেনেই সর্বোচ্চ গতিসীমা 80 কিলোমিটার, অথচ চলাচলকারী যানবাহনকে 3 ধরনের গতিতে চলতে বলা হয়েছে। 2 লেনে 80 দেয়া, কিন্তু দুইটা গাড়ি 50-50 চলতেছে, আমার গাড়ি তো 80 স্পিডে। কারণ আমি কোথায় যাব? এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে যানবাহনের গতি পরীক্ষা করেন পুলিশের কর্মকর্তারা। নতুন গতিসীমা নিয়ে তারাও বিপাকে। মোটরসাইকেল 50 দিবেন আর বাস 80 দিবেন, সেক্ষেত্রে এটা সম্ভব না। যে মনে করেন যে মোটরসাইকেলকে অনেক সময় বাস বালু দিয়ে ফালাই দিতে পারে, অ্যাক্সিডেন্ট হবে। যানবাহনের গতি কমিয়ে দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে চায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে যে পদ্ধতিতে গতিসীমা নির্ধারণ করা হয়েছে তাকে বিজ্ঞানসম্মত নয় বলছেন এই বিশেষজ্ঞ। একই লেনে 4 ধরনের যানবাহন ভিন্ন ভিন্ন গতিতে চলছে। যখনই আমার সামনে কম গতিসীমার কোনো যানবাহন থাকবে, আমাদের চালকদের মধ্যে একটা টেন্ডেন্সি গ্রো করবে বারবার ওভারটেকিং করার জন্য, এবং ওভারটেকিং কিন্তু সবচাইতে ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করে। আমরা যে মুখোমুখি সংঘর্ষগুলি দেখি, সেটা আসলে এই যে বারবার ওভারটেকিং করার যে একটা প্রবণতা আমাদের চালকের আছে, তো আমরা অনেকটা জেনে বুঝেই কিন্তু এই প্রবণতা আরো বাড়ানোর চেষ্টা করছি। দুর্ঘটনা কমাতে সড়কের গতি না কমিয়ে যানবাহনের শৃঙ্খলা ফেরানোই জরুরি। দুর্ঘটনা কেন ঘটে তার পিছনে যে আসলে ঝুঁকিগুলি আছে, যে দুর্বলতাগুলি আছে, সেই জায়গায় আমাদের এনফোর্স করতে হবে। দক্ষ চালক তৈরি করতে হবে, যানবাহনকে ফিট করতে হবে, যানবাহনকে আধুনিকায়ন করতে হবে। এখন আমি এক্সপ্রেসওয়ে করলাম, এত বিনিয়োগ করে এক্সপ্রেসওয়ে আমি গতি কমিয়ে দিব, এটা আসলে বিজ্ঞানসম্মত কোনো পদক্ষেপ হতে পারে না। একদিকে মহাসড়কে মোটর বাইকের সর্বোচ্চ গতি 60 কিলোমিটার বেঁধে দেয়া হচ্ছে, অন্যদিকে 350 সিসির বাইক আমদানির অনুমোদন দেয়া হচ্ছে। এতে কর্তৃপক্ষের সিদ্ধান্তেই সমন্বয়হীনতা স্পষ্ট হচ্ছে। ঢাকা মাওয়া এই মহাসড়কের মতো দেশের বেশিরভাগ মহাসড়কের এক পাশে লেন রয়েছে মাত্র 2টি। সেখানে যানবাহনের জন্য 4 ধরনের গতিসীমা নির্ধারণ করে দেয়ায় দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন চালকরা। এমন পরিস্থিতিতে কেউ মানছেন না গতিসীমা, চলছেন নিজেদের মতো করে। ঢাকা মাওয়া মহাসড়ক থেকে শরীয়ত খান, RTV। রাজধানী যানজট সমস্যা নিরসনে এবার চালু হলো আন্তজেলা বাসের গেট লক সিস্টেম। রোববার দুপুর থেকে প্রাথমিকভাবে মহাখালী বাসস্ট্যান্ডে এই কার্যক্রম চালু করা হয়। এর ফলে মহাখালী বাসস্ট্যান্ড থেকে বাস ছেড়ে প্রথমে কাকলী, তারপর কুর্মিটোলা, খিলক্ষেত এবং সবশেষ আব্দুল্লাহপুর থেকে যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে যাবে। এর মাঝে কোথাও যাত্রী তুলতে পারবে না। যেসব পরিবহন এই নিয়ম অমান্য করে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ। এতদিন আপনার এদিকে ব্রেক করানো লাগছে, ঝামেলা, সার্জেন্ট পুলিশ, এখন আর ব্রেক করতে হয় না। যাত্রী ওই স্ট্যান্ড আইসা পরে, রাস্তা তোড়ান লাগে না। রাস্তায় গাড়ি ব্রেক করলে যানজট তৈরি হয়, এখান থেকে উঠলে নিরাপদ। আমরা সার্ভিসটা সঠিক থাকলে তো ভালোই। না ভাই, তৃপ্তি আছে। আমাদের টার্মিনালে চলে যাবো, যাত্রী টার্মিনালে চলে গেলে আমরা যাত্রী টার্মিনালে বুক করবো, আমরা চালাইমো সিটিং সার্ভিস। নামবো ওখানে, কিন্তু ওখানে নামাতে আমাদের এখানে নামাচ্ছি, এখানে আমরা দাঁড়াচ্ছি।
বাইরের কোনো শক্তি এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে সেই পরিস্থিতি এখন আর বিশ্ব রাজনীতিতে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশে এসে যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়েছে। উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশ অমান্যকারীদের শাস্তি পেতেই হবে বলেও হুঁশিয়ার করেন কাদের। সাদিয়া কানিজের রিপোর্ট। বিএনপিকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগের দরকার নেই, তাদের নেতিবাচক রাজনীতিই যথেষ্ট। আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন। তাদের নেতিবাচক রাজনীতি তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট। বিএনপি ও তার শরিকরা রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামলে তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে আওয়ামী লীগ, তবে সহিংসতা করলে ছাড় নয় বলে হুঁশিয়ার করেন কাদের। আমাদের পালানোর কোনো রেকর্ড নেই, আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার কাউকে ভয় পায় না, বিএনপিকে চাঙ্গা করার পরিস্থিতিও আর নেই। কেউ আমাদের দেশে এসে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশ অমান্যকারীদের যে কোনোভাবেই হোক শাস্তি পেতে হবে। আওয়ামী লীগ 73 জন এমপিকে মনোনয়ন দেন, 25 জন মিনিস্টারকে ক্যাবিনেট থেকে বাদ দিয়েছে। শাস্তিটা অনেকভাবে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। নির্বাচনের পর কাল ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মার্কিন এই কর্মকর্তার 2 দিনের সফর ঘিরে চলছে নানা আলোচনা। এই সফরের মাধ্যমে জাতীয় নির্বাচন নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মতপার্থক্য কাটিয়ে কি আসতে চলেছে কোনো স্বস্তির খবর, নাকি নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে যাচ্ছে বাংলাদেশ? কি বলছেন বিশেষজ্ঞরা, জানবো শাকিলা করিমের রিপোর্ট থেকে। ডোনাল্ড লু দক্ষিণ এশিয়া অঞ্চল সফর শুরু করেছেন শুক্রবার। সফরের শেষ ধাপে আগামী মঙ্গল ও বুধবার ঢাকায় অবস্থান করবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই কর্মকর্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নানা ঘটনা নিয়ে টানাপোড়েন থাকলেও নির্বাচনের পর 4 ফেব্রুয়ারি প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠানোর মধ্য দিয়ে তা আবার সহজ অবস্থানে ফিরে এসেছে। এখন লুর সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও উন্নয়নের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। জোর আলোচনায় থাকতে পারে র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি। নির্বাচন পরবর্তী বর্তমান যে পরিস্থিতি আছে, এই বর্তমান পরিস্থিতিতে কিভাবে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারি, এইটা আমাদের কূটনৈতিক সাফল্য হবে যদি আমরা সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। রেবের উপরে যে স্যাংশন হয়েছে, আই এম শিওর যে এটা এই প্রসঙ্গটা উত্থাপন করা হবে রেবের থেকে স্যাংশনটাকে তুলে নেওয়ার জন্য। সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এই নীতিমালা অনুসরণ করে আন্তঃরাষ্ট্রীয় সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ফলে ডোনাল্ড লুর এই সফরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোই প্রাধান্য পাবে বলে মত সাবেক রাষ্ট্রদূতের। এই ইলেকশনের আগে তাদের একরকমের অবস্থান ছিল, ইলেকশনের পরে তারাই তাড়াতাড়ি আমাদের সাথে সম্পর্কটাকে স্বাভাবিক করার চেষ্টা করেছে। তাদের বিশাল স্বার্থ আছে আমাদের এখানে, আমাদের বিশাল স্বার্থ আছে তাদের সাথে। সেইগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুই দেশের সম্পর্ক, দুই দেশের আদান প্রদান যাতে এগিয়ে যায় নতুনভাবে, সেই জন্য চেষ্টা করছে। লুর সফরে অবাধ, উন্মুক্ত ও সমৃদ্ধ ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বহিঃপ্রকাশ থাকবে। একই সাথে রোহিঙ্গা ইস্যুর জোর আলোচনা ঢাকার জন্য বেশি গুরুত্ব বহন করবে বলেও জানান সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয় নিয়ে কথা হয়, তাহলে আমরা নিশ্চয়ই খুব খুশি হওয়ার কথা। তাদের একটা দায়িত্ব আছে এই গণহত্যা বন্ধ করা এবং এদেরকে তাদের দেশে তাদের সমস্ত অধিকার সহ ফেরত পাঠানো। সেটা হলে আমরা খুব খুশি হই। 7 জানুয়ারির নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডোনাল্ড লুর এবারে ঢাকা সফরটি হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের প্রথম সফর। এর আগে আওয়ামী লীগ ও বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলকে নির্বাচনের আগে শর্তহীন সংলাপে চিঠি দিয়েছিলেন তিনি। নির্বাচনে তার ভূমিকা নিয়েও ছিল নানা আলোচনা। তাই নির্বাচনের পর তার এই ঢাকা সফর নিয়ে বেশ আগ্রহ তৈরি হয়েছে কূটনীতির মহল থেকে রাজনীতির মহল সর্বত্র। শাকিলা করিম, RTV, ঢাকা।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন ঢাকা সফরে র্যাবের উপর আরোপিত নিষেধাজ্ঞা ও ভিসা নীতি তুলে নেয়ার বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দুদিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন ডোনাল্ড লু। মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশে সফর করুক না কেন, আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা কাজ করবো একসাথে। সেখানে অর্থনৈতিক সম্পর্ক আছে, আমাদের নানা ক্ষেত্রে কপারেশন আছে, সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা হবে। হ্যাঁ, আপনি যে প্রশ্নটি করেছেন যে ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা দেখাপাত করেছে তো বটেই, সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয় বা উঠে যায় সে নিয়ে আমরা মার্কিন প্রশাসনের ইতিপূর্বে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা এসেছিল তাদের সাথে আলোচনা করেছি। হজ যাত্রীদের মধ্যে যারা এখনো ভিসা পাননি তাদের বিষয়ে সৌদি সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে সময়সীমা বাড়ানোর আহ্বানের প্রেক্ষিতে এই উদ্যোগের কথা তিনি জানিয়েছেন। এ সময় সৌদি বিনিয়োগকারীরা বাংলাদেশে বাস্তবায়নের লক্ষ্যে যেসব প্রকল্প বাস্তবায়ন করতে চান তার একটি তালিকা উপস্থাপন করেন দেশটির রাষ্ট্রদূত। বৈঠকে ফিলিস্তিনি জনগণকে সাহায্য করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনা অনুযায়ী ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়ন করতে না পারায় 4 বছরে নিজের বড় ব্যর্থতা বলে মনে করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। দুপুরে নগর ভবনে দায়িত্ব গ্রহণের 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সেই সাথে নতুন বছরে এডিস নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার এবং নতুন 18টি ওয়ার্ডের উন্নয়ন কাজ বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন মেয়র আতিক। সাকিবুর রহমানের রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণে 4 বছর পূর্তিতে এই সংবাদ সম্মেলন। এ সময়ে মেয়র হিসেবে কতটা সফল সেই ভার জনগণের উপর ছেড়ে দেন আতিকুল ইসলাম। ভালো মন্দ কাজের বিচার ভার প্রিয় নগরবাসীর হাতে তুলে দিলাম। মেয়রের দায়িত্ব নেওয়ার পর বৃক্ষরোপণ, খাল উদ্ধার, বিভিন্ন পিলার আর্ট, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, ট্রাফিক বিভাগে এআই সিস্টেম চালু সহ নানামুখী কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরা হয়। লাউতলা যে খালের পাশে সারি সারি গাছ, নেভি ভোট কোয়ার্টার থেকে বিজয় সরণি পর্যন্ত গাছ। ডেঙ্গু নিয়ন্ত্রণে গেল বছর বিটিআই ক্রয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে জানিয়ে মেয়র বলেন, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার সিটি কর্পোরেশন নিজে আমদানি করবে ওষুধ। বিটিআই নিয়ে ফেল করেছি, আমি তো স্বীকার করছি, আমি তো অস্বীকার করছি না। এটি আমাদের প্রথম একটা টেস্ট কেস হিসাবে ছিল 5 টন, আমাদের লাগে 5000 টন। এখানে খরচ হয়েছে 80 লক্ষ টাকা, একটি টাকাও কন্ট্রাক্টর পায় নাই, তাকে আমরা ব্ল্যাক লিস্ট করেছি। বিটিআইকে মন্ত্রিসভার আমাদের ক্যাবিনেটের মিটিংয়ের মাধ্যমে কিন্তু অ্যাপ্রুভ হয়ে কিন্তু আমরা এখন ডিরেক্ট ইম্পোর্ট করছি। আগামী 1 বছর নতুন 18টি ওয়ার্ড নিয়ে ব্যাপক উন্নয়নের পরিকল্পনা সাজানো হবে। সঙ্গে জলাবদ্ধতা নিরসনে আরও কাজ করার অঙ্গীকার করেন আতিকুল ইসলাম। আমাদের 18টি ওয়ার্ডকে আমি ফোকাস করতে চাই। অবশ্যই এডিস মশা যেটা আছে এটি কন্টিনিউশন থাকবে, আর খালকে পুনরুদ্ধার, সমস্ত সম্মানিত কাউন্সিলরদেরকে বলেছি যে খালের ব্যাপারে 0 টলারেন্স। সদ্য অবসরে যাওয়া কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজার দপ্তরে 3500 টাকা কেজিতে কেনা বিস্কুটের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান উত্তরের মেয়র। প্রতিটি সংবাদ আমলে নিয়েই আমি ব্যবস্থা গ্রহণ করব। আজকে বিস্কিট বলা হোক। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। আপিল বিভাগ মৃত্যুদণ্ড চূড়ান্ত না করা পর্যন্ত ফাঁসির কোনো আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না, এমনটাই আদেশ দিয়েছেন হাইকোর্ট। বর্তমানে যারা কন্ডেম সেলে আছেন তাদের সাধারণ সেলে স্থানান্তর এবং সুযোগ সুবিধা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। একটি রিট মামলার শুনানি নিয়ে সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি বজলুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। তবে এই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করবে। শরীয়ত খানের আরও একটি রিপোর্ট দেখব।
বাংলাদেশ কারাবিধি অনুযায়ী বিচারিক আদালতে ফাঁসির রায় হলেই কারাবন্দী আসামিদের নেওয়া হয় কন্ডেম সেলে। এরপর সেখান থেকেই চলে রিভিউ এবং সবশেষ রাষ্ট্রপতির কাছে ক্ষমার প্রক্রিয়া। কোনো কোনো ক্ষেত্রে এই প্রক্রিয়া সম্পন্ন করতে লেগে যায় বছরের পর বছর। আদালতে ফাঁসির রায় হওয়ার পর দীর্ঘদিন ধরে চট্টগ্রামের কারাগারের কন্ডেম সেলে জিল্লুর রহমান, সিলেট কারাগারে আব্দুর রশিদ এবং কুমিল্লা কারাগারে আছেন শাহ আলম। বর্তমান নিয়মের বিরুদ্ধে 2021 সালে তারা হাইকোর্টে রিট করেন। মামলার শুনানিতে এই বিধান কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত। সরকার পক্ষ রুলের জবাব দেওয়ার পর এ বিষয়ে শুনানি শেষে সোমবার রায় দেন হাইকোর্ট। রায়ে আদালত বলেন, সব ধরনের আইনগত অধিকার শেষ হওয়ার পরই কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে এবং তাকে কন্ডেম সেলে রাখা যাবে। তবে আসামি যদি কোনো সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হন, ঝুঁকি এড়াতে তাকে কন্ডেম সেলে রাখা যেতে পারে। রাষ্ট্রপতির কাছে ক্ষমা অ্যাপ্লিকেশন বা প্রাণভিক্ষার অ্যাপ্লিকেশনটা যদি রিজেক্ট হয়ে যায়, নামঞ্জুর হয়ে যায়, তাহলে জেল কোড অনুযায়ী 15 দিন, বর্তমান যে জেল কোড প্রপোজ করেছে তাতে 15 দিন তাকে সুযোগ দিতে হবে, তারপরে কার্যকর করতে হবে। সুতরাং সলিটারি কনফাইনমেন্টে রাখা 5 থেকে 10 বছর, 5 থেকে 6 বছর হাইকোর্ট ডিভিশন, আপিল বিভাগে প্রায় 8 বছর, রিভিউ নিষ্পত্তি হতে আরও প্রায় 3 থেকে 4 বছর, প্রায় 15 থেকে 20 বছরের যে লম্বা সময় নির্জন কক্ষে রাখা হয়, এটি রাখার কোনো সুযোগ আইনগতভাবে আর থাকলো না। দেশের কারাগারগুলোতে বর্তমানে 2556 জন আসামি কন্ডেম সেলে আছেন। তাদের 2 বছরের মধ্যে পর্যায়ক্রমে সাধারণ সেলে নিয়ে আসতে বলেছেন হাইকোর্ট। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে সরকার। সুপ্রিম কোর্ট ডিসাইড না করার মতো কোনো কিছু ফাইনাল হয় না, কারণ আপনারা জানেন সংবিধানের 111 অনুযায়ী সুপ্রিম কোর্ট যে আদেশ দেবে, হাইকোর্টেরটা সবার বাধ্য এবং সুপ্রিম কোর্টেরটা হাইকোর্ট সহ সবার উপর বাধ্য। অতএব সুপ্রিম কোর্ট গেলে বলা যাবে যে ডিসাইড করছেন লটা সেটেল করতে হলে সুপ্রিম কোর্টে যেতে হয়। তো এই ক্ষেত্রে আমি এখন তো নিজে জানি না, গভর্নমেন্টের সঙ্গে কথা বলবো, আলোচনা করব, যদি গভর্নমেন্ট আমাকে ইনস্ট্রাকশন দেয় আমরা ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাব। রায় দেওয়ার সময় আদালত সাংবাদিক দম্পতি সাগররণী হত্যা মামলার তদন্ত এক যুগেও শেষ না হওয়ায় বিচার ব্যবস্থার দুর্বলতা বলে মত দেন। তথ্য অধিকার আইনে কেউ কারাবন্দী সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে কারা কর্তৃপক্ষকে সে তথ্য দিতে নির্দেশনা দেয়া হয়েছে। শরীয়ত খান, RTV, ঢাকা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক AM জুলফিকার হায়াতের আদালত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। অভিযোগ থেকে জানা যায়, দীর্ঘদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করে আসছিলেন তিথি সরকার। পরে ধর্ম অবমাননার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা তিথি সরকারের বহিষ্কার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। এর প্রেক্ষিতে 2020 সালের 23 অক্টোবর তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ MV আবদুল্লাহ 23 নাবিক সহ প্রায় 1 মাস পর বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় এসে নোঙর করেছে। সন্ধ্যা 6টা নাগাদ MV আবদুল্লাহ জাহাজের মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আব্দুর রশিদ গণমাধ্যমকে কথা জানান। কুতুবদিয়ায় আজ আংশিক পণ্য খালাস হবে। কাল বিকেলে বোট বা লাইটার জাহাজে নাবিকদের আনা হবে জেটিতে। জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান SR শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহরুল করিম এই তথ্য জানিয়েছেন। সোমালি জলদস্যুদের হাতে অপহরণের দীর্ঘ 1 মাস পর গত 13 এপ্রিল রাত 3টায় মুক্তি পায় MV আবদুল্লাহ জাহাজ সহ 23 নাবিক। এর আগে জলদস্যুদের মুক্তিপণের টাকা পৌঁছানো হয় একটি বিশেষ এয়ারক্রাফটের মাধ্যমে। এবার T20 বিশ্বকাপের খবর। বিশ্বকাপের দল ঘোষণার আগেই বড় দুঃসংবাদ পেতে হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। ইনজুরির কারণে অনিশ্চয়তায় পড়েছে দলের মূল পেসার তাসকিন আহমেদের বিশ্বকাপে খেলা। বিসিবি সূত্রে জানা গেছে, পুরো ফিট হতে লাগতে পারে 4 সপ্তাহ। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্টে থাকছে বিস্তারিত।
দরজায় করা নাড়ছে আরেকটি বিশ্বকাপ। আবারও দুঃসংবাদ বাংলাদেশের জন্য। ইনজুরির কারণে আগে থেকেই নেই এবাদত হোসেন। এবার সে মিছিলে তাসকিনও ইনজুরিতে। তার ইনজুরি হতাশা বাড়িয়ে দিয়েছে ক্রিকেট বোর্ডেরও। ওর ইনজুরি হওয়ার এখনই সময় হলো? ঠিক বিশ্বকাপের আগে গতবার এবাদতকে আমরা লস করেছি। এগুলো তো আমাদের এখন এটা তো পার্ট অফ দ্য গেম হইতেই পারে। এখন কি করবো? এটা তো একটা আমাদের জন্য বিরাট ধাক্কা। ব্যথার কারণে তাসকিনের খেলা হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচ। অবস্থা বোঝার জন্য সেদিনই স্ক্যান করানো হয় এই পেসারের। অপেক্ষা বাড়ে বিশ্বকাপের দল ঘোষণায়ও। পঞ্চম ম্যাচ শেষে ওই দিনই দল ঘোষণার কথা থাকলেও তা থেকে পিছিয়ে আসে বিসিবি। তাসকিনের অবস্থা জানার পরেই দল ঘোষণার সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। তাসকিনের স্ক্যান রিপোর্ট আসে সোমবার দুপুরে। রিপোর্ট অনুযায়ী 3 থেকে 4 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাসকিনকে, যা ভেঙে দিতে পারে এই পেসারের বিশ্বকাপের স্বপ্ন। তবে 2 ম্যাচ খেলার সম্ভাবনা থাকলেও তাসকিনকে দলে নেয়ার পক্ষে ক্রিকেট বোর্ড। রিপোর্ট নিয়ে আরো পর্যালোচনার জন্য দল ঘোষণা আরো একদিন পিছিয়ে যায়। বিসিবি জানিয়েছে মঙ্গলবার দুপুর 12:30টায় হবে বিশ্বকাপের দল ঘোষণা। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত প্রার্থী বদিউজ্জামান ফকিরের দুঃসম্পর্কে চাচা আব্দুল আলিম মারা গেছেন। গতরাতে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। পুলিশ জানায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের কর্মী ছিলেন আলিম। নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলাম বিজয়ী হলে তার কর্মীরা আলিমের ওপর হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গতরাতে অবস্থার অবনতি হলে ঢাকায় আনার পথে মৃত্যু হয় তার। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। এদিকে পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তানভীর ইসলামের সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠেছে আরেক প্রার্থী ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামালের সমর্থকদের বিরুদ্ধে। আর এই ঘটনায় আহত হয়েছেন 10 জন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে 122টি উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বাগেরহাটের 3টি উপজেলার প্রতিদ্বন্দ্বী 30 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে জেলা নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে খুলনার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুর রহমান এই প্রতীক বরাদ্দ করেন। তৃতীয় ধাপে বরিশালের গরুনদী ও আগৈলঝাড়া উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ 19 প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুন্সি। অন্যদিকে রংপুরে দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সদর ও মিঠাপুকুর উপজেলার 38 প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। দুপুরে জেলা নির্বাচন সম্মেলন কক্ষে সিনিয়র জেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মোতাহসিম প্রার্থীদের মাঝে তাদের পছন্দের প্রতীক তুলে দেন। আগামী 29 মে বাগেরহাট ও বরিশালের উপজেলা পরিষদগুলোতে তৃতীয় ধাপের এবং রংপুরে দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ অনুষ্ঠিত হবে। ব্যবসায়ীদের হয়রানির অভিযোগে এনবিআর এবং কাস্টমসের সমস্যা নিয়ে আগামী মন্ত্রিসভা বৈঠকে আলোচনার আশ্বাস দিলেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে পোশাক প্রস্তুতকারকদের সংগঠন বিজিএমই এর নবনির্বাচিত কমিটির সাথে সাক্ষাৎকালে এই আশ্বাস দেন মন্ত্রী। এর আগে বিজিএমই এর সভাপতি SM মান্নান কোচি অভিযোগ করে বলেন, আমদানি রপ্তানিতে সবচেয়ে হয়রানির জায়গা এনবিআর। এ সময় তিনি বলেন, পোশাক খাতে নগদ সহায়তা বন্ধ হলে এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল পুরোপুরি প্রস্তুত না হওয়া পর্যন্ত অঞ্চলের বাইরে শিল্প প্রতিষ্ঠান না করতে দিলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। সীমান্ত ঘেঁষা শেরপুরের গারো পাহাড়ে শাল গজারির বনে প্রতিদিনই আগুনের ঘটনা ঘটছে। এতে হুমকির মুখে বন ও পাহাড়ের জীববৈচিত্র্য। নষ্ট হচ্ছে মাটির গুণগত মান। অভিযোগ উঠেছে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবেই আগুন লাগিয়ে শাল গজারির বন ধ্বংস করছে। শেরপুর থেকে মুগনিউর রহমান মনির তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। দিনের আলোর মতোই রাতের অন্ধকারেও দাউ দাউ করে আগুন জ্বলছে গারো পাহাড়ের শালগজারির বনে। কে বা কারা আগুন লাগিয়েছে জানা নেই কারো। প্রতিবছর শুষ্ক মৌসুমে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটে শেরপুরের গারো পাহাড়ে। শালগজারির বনে আগুন লাগিয়ে ধ্বংস করা হচ্ছে বন ও বনের জীববৈচিত্র্য। মারা যাচ্ছে পশু, পাখি ও কীটপতঙ্গ। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা শালকপিজ, বনজ ও ঔষধি গাছের চারাসহ নানা প্রজাতির লতাগুল্ম। স্থানীয়দের অভিযোগ, বনের ভেতর গরু চরানো রাখাল ও অসাধু একটি চক্র নিজেদের সুবিধার্থে আগুন লাগিয়ে দিচ্ছে। আগুনে পুড়ে গাছ মরে গেলে সেগুলো রাতের আধারে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
প্রত্যেক বছর এইভাবে বনের ভিতরে আগুন লাগাই দেয় পোলাপাইনের লোকজনে। পাকালি মরে যায় এবং হলো পশু পাখি একটু ইয়েতে থাকে, আতঙ্কে থাকে। এইগুলা সব পুইরা সাফ হয়ে গেছে। এই কফিস গাছ যত আছে, শাল বাগানগুলা গাছগুলা শেষ হয়ে গেছে। ছোট কালতনি দেখতেছে আগুন পাহাড়ে জ্বলে, এখন তো গাছই নেই। এমন আছে 15 দিন 20 দিন পর্যন্ত পাহাড়ে আগুন জ্বলছে। বন রক্ষায় সবসময় তৎপর থাকার দাবি বনরক্ষীদের। অনেক বড় বিটে আমরা 3 জন লোক আগুন নিভাইতে বিশাল কষ্ট হয়। আমাদের তো কোনো কিছু সরঞ্জাম নাই, আমরা ফায়ার সার্ভিসের লাইনও আমরা পাই না, কোনো কিছুই আমরা এমনিতে পাই না। রাস্তার পাশে আগুন ধরিয়ে দিয়ে তারা সেলফি ওঠায়, এরপরে দেখা গেছে তারা চলে যায়, তারপরে আমরা অনেক করে এই আগুন প্রতিহত করি। তবে জনবল সংকটের কথা জানালেন বন বিভাগের এই কর্মকর্তা। সচেষ্ট ছিলাম, আমার স্টাফ নিয়ে আমি যথেষ্ট পরিমাণে পরিশ্রম করছি। বনের তেমন ক্ষতি হয় নাই, সামান্য কিছু ক্ষতি হয়েছে। এখন বৃষ্টি পড়ছে, আশা করি পূর্বের অবস্থায় সেই বাগানগুলি ফিরে যাবে। জনবল সংকট দূর করতে পদক্ষেপ নেয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বন বিভাগের পদক্ষেপ দাবি স্থানীয়দের। ইমরুল কায়েস, RTV। ইতালিয়ান নকশায় তৈরি করা আসবাবপত্র এবং বিভিন্ন পণ্য নিয়ে বাংলাদেশে উদযাপিত হচ্ছে ইতালিয়ান ডিজাইন ডে 2024। এ উপলক্ষে রাজধানীর গুলশানের ইতালিয়ান এম্বাসিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এবছরের উদযাপনের প্রতিপাদ্য বিষয় উৎপাদন মূল্য, অন্তর্ভুক্তি, উদ্ভাবন এবং স্থায়িত্ব। ইতালিয়ান ডিজাইন তার গুণমান, উদ্ভাবন এবং স্থায়িত্বের পাশাপাশি সৌন্দর্য এবং কার্যকারিতা সমন্বয়ের জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে দেশব্যাপী সচেতনতা তৈরি হয়েছে। তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে আগের তুলনায় বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের কারণেই এমন অবস্থান তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সকালে রাজধানীর আগারগাঁও এলাকায় বিমান বাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষ স্কুল ব্লু স্কাইয়ের উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন খান আলামিন। দৃষ্টিনন্দন স্কুল, নাম ব্লু স্কাই। রাজধানীর আগারগাঁও এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিমান বাহিনী ঘাঁটি বাসারে গড়ে তোলা হয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই স্কুল, যা পরিচালনা করছে বিমান বাহিনী। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বেলুন ও পায়রা উড়িয়ে স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন সবাই। এতে বিমান বাহিনীর প্রধান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সরকারের পাশাপাশি বিমান বাহিনীও কাজ করছে। অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বিমান বাহিনী ব্লু স্কাই স্কুল প্রতিষ্ঠা করেছে। আমাদের লক্ষ্য বহুমাত্রিক কার্যক্রম ও বাস্তবমুখী শিক্ষা প্রদানের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে লুকায়িত সম্ভাবনার অন্বেষণ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন, শিশুদের জন্য সম্ভাবনার বাংলাদেশ গড়ে তোলার কাজ শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে সেটি এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। চিন্তার জায়গা এখন আমাদের অনেক বেশি প্রসারিত। আজকে আমরা বাংলাদেশে প্রতিটি শিশুকে গুরুত্ব দিচ্ছি, সে বিশেষ চাহিদা সম্পন্ন হোক বা এমনি হোক, যার যেটা প্রয়োজন সেটা যাতে পরিপূর্ণ করেই আমরা শিশুদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে পারি। এখন সেই মন মানসিকতা, সেই লক্ষ্য নিয়েই সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা নাচ গান পরিবেশন করেন। তাদের মনোমুগ্ধকর উপস্থাপনা মোহিত করে সবাইকে। খান আলামিন, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। 10টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 96টি আসনে ভোট হয়েছে। এ পর্যায়ে লোকসভা নির্বাচনের সাথে দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের 175 আসন এবং পূর্ব ভারতের ওড়িশা রাজ্যের 28 বিধানসভা আসনেও ভোট হয়। এ দফায় ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, ক্রিকেটার ইউসুফ পাঠানের মতো
হেভিওয়েট প্রার্থী। চতুর্থ দফায় সারা ভারতে ভোটের হার 62.31%। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। তীব্র গরম উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোট দেয় ভারতীয়রা। এ দফায় অন্ধ্রপ্রদেশ ও বিহারে 5টি, জম্মু কাশ্মীরের 1টি, ঝাড়খণ্ড ও উড়িষ্যা 4টি, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 8টি আসনে ভোট হয়। এছাড়া তেলেঙ্গানার 17, মহারাষ্ট্রের 11 এবং উত্তরপ্রদেশের 13 আসনে ভোট অনুষ্ঠিত হয়। চতুর্থ দফায় ভোটের হেভিওয়েট প্রার্থী তালিকা ছিলেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, কংগ্রেসের অধীর চৌধুরী, ভারতের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। এ পর্বের নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দল কংগ্রেসের রাহুল গান্ধীর বিভিন্ন বিতর্কিত মন্তব্যে। এ নিয়ে বিজেপি ও কংগ্রেসের সভাপতিকে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। এদিকে বর্ধমান, পূর্ব আসানসোল, বহরমপুর সহ বেশ কিছু এলাকায় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির 18তম লোকসভা নির্বাচন শুরু হয় 19 এপ্রিল। পঞ্চম দফার ভোট হবে আগামী 20 মে। ষষ্ঠ ও সপ্তম দফা ভোট শেষে ফলাফল ঘোষণা করা হবে আগামী 4 জুন। শাহাদাত শাওন, RTV। এবারে খেলার খবর। ফুটবল ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে কাল বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে আবাহনী ক্রীড়াচক্র। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে খেলা শুরু বিকেল 3টায়। শিরোপা ধরে রাখার মিশনে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠতে প্রত্যয়ী আবাহনীও। বিশেষ করে লিগ পুনরুদ্ধারে আবারও ব্যর্থ হওয়ায় পুরো নজর এখন ফেডারেশন কাপে। শিরোপাহীন মৌসুম না কাটাতে শিষ্যদের উদ্বুদ্ধ করছেন আকাশী নীল কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি। বিপরীতে স্বাধীনতা কাপ ও লিগ শিরোপা ঘরে তোলার পর ট্রেবল জয়ে চোখ বসুন্ধরা কিংসের। শিষ্যদের পূর্ণ মনোযোগ ফেডারেশন কাপে নিবদ্ধ করেছে কিংস কোচ অস্কার ব্রুজন। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।